আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব হুন্ডের নীতি নিয়ে। এই হুন্ডের নীতিটা কি বা কাকে বলে, এই হুন্ডের নীতিটা কে আবিষ্কার করেছে, কখন আমরা এই হুন্ডের নীতিটা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, এই যে হুন্ডের নীতির একটা কিন্তু গাণিতিক ব্যাখ্যা আছে, সেটা আসলে কি, এই যে ইচ অ্যান্ড এভরিথিং, এই হুন্ডের নীতি নিয়ে যত ধরনের প্রশ্ন আছে সব কিছু আজকের ক্লাসে তুমি করতে পারবা বা শিখতে পারবা। ঠিক আছে, দেখবা যখন তুমি হুন্ডের নীতি তুমি ব্যাখ্যা করতে চাও তখন কিন্তু একটা কমন প্রবলেম আমরা সকলেই পড়ি, একটা প্রশ্ন কিন্তু মাথার ভিতর ঘুরপাক খায়। সেটা কিভাবে দেখবা, তুমি যখন হুন্ডের নীতিটা ব্যাখ্যা করবা, ধরে নাও এরকম অরবিটাল তুমি হুন্ডের নীতি অ্যাপ্লাই করছো, ঠিক আছে। তো নাও এখানে পিতে ধরে নাও 3টা ইলেকট্রন আছে, এখানেও পিতে 3টা ইলেকট্রন আছে। তো অনেক সময় দেখবা যে আমরা হুন্ডের নীতিটা এইভাবে ব্যবহার করতেছি, এরকম দিকগুলো উপর দিকে দিচ্ছি, এরকম দিচ্ছি। অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই আপনি কেন এরকম করে দিচ্ছেন? আমি যদি এইরকম করে দিই, একটা উপর দিকে দিলাম, একটা নিচ দিকে দিলাম, এইদিকে একটা দিলাম, এরকম যদি দিই, কোনটা হবে ঠিক? এটা হবে না এটা হবে? অনেকে কিন্তু বলে এটা ঠিক, হ্যাঁ ভালো কথাটা ঠিক, কিন্তু এটা ভুল কেন? এর কারণটা আসলে কি? এটা কিন্তু ব্যাখ্যা করা যাবে হুন্ডের গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে, আর সেটাও কিন্তু আজকে আমরা আলোচনা করব। সো আমি বিশ্বাস করি তোমরা আজকে নতুন কিছু শিখতে পারবা। ঠিক আছে, খাতা কলম নিয়ে বসে যাও আর মনোযোগ দিয়ে ক্লাসটা করতে থাকো। তো প্রথমে আসি যে এই হুন্ডের নীতিটা আসলে কি বা কাকে বলে, তাই না? এটা যদি ব্যাখ্যাতে আসি, তো দেখো এই যে হুন্ডের নীতি আছে না, এটা কিন্তু হুন্ড কিন্তু একজন ব্যক্তির নাম বা একটা বিজ্ঞানীর নাম, বুঝছো? তার নাম অনুসারে কিন্তু এটাকে আমরা বলতেছি হুন্ডের নীতি বা হুন্ড প্রিন্সিপাল, যাকে কিন্তু অনেক সময় দেখবা যে বলা হয় কিন্তু হুন্ড প্রিন্সিপাল, একে ইংলিশে বলা হয়, বা অনেক জায়গায় লেখা থাকে কিন্তু হুন্ড মাল্টিপ্লিসিটি রুলস। ঠিক আছে, তো এই দুটোই কিন্তু একই জিনিস। একটা মজার বিষয় হলো কি জানো, এই বিজ্ঞানী হুন্ড, এর পুরো নামটা আমি যদি ভুল না বলি তাহলে এফ হারম্যান হুন্ড 1927 সালে কিন্তু এই নীতিটা প্রবর্তন করেন। কিন্তু মজার আর একটা বিষয়, সেটা হলো এই ভদ্রলোক কিন্তু জার্মান পদার্থবিজ্ঞানী, বুঝছো? দেখো সে পদার্থবিজ্ঞানী হয়ে রসায়নের একটা সুন্দর একটা রুলস দিয়ে গেছে। তাহলে আমি কি বললাম, 1927 সালে, কত সালটা মনে রাখিও, তোমাদের অনেক সময় কিন্তু আসে যে 1927 সালে জার্মান পদার্থবিজ্ঞানী এফ হারম্যান হুন্ড কিন্তু এই নীতিটা প্রবর্তন করে গেছে। ঠিক আছে, তো এখন কথা হলো, বুঝলাম এতটুকু, কিন্তু হুন্ডের নীতিতে আসলে কি বলে গেল সে, তাই না? দেখো মজার বিষয়, দেখো তার নীতিতে তিনি বলে গেলেন যে দেখো সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে প্রথমত একটা একটি করে ইলেকট্রন যাবে এবং দিক হবে একই দিকে, এবং যদি ইলেকট্রন বাদ থাকে তাহলে পুনরায় আবারও একটা একটু করে ইলেকট্রন যাবে, কিন্তু দিক হবে বিপরীত। তোমরা বলবা ভাই এটা কি বললেন আপনি, তো কিছু বুঝতে পারলাম না, তাই না? আমি একটা কথা বলি, সেটা হলো এই যে সংজ্ঞার তুলনায় আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, সেটা তোমাদের একদম ভালো মনে থাকবে। ঠিক আছে, আমি প্রথমত এটা দেখাবো, তারপর গাণিতিক ব্যাখ্যাটাও দিব। তো আমি যদি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই, সেটা হলো কি, ধরে নাও তোমার কাছে একটা ফ্লোরিন আছে, বুঝছো? ফ্লোরিন কত 9, তুমি এর ইলেকট্রন বিন্যাসটা করবা। তো ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় এটা নিয়ে কিন্তু আলোচনা করছি, তাই না? আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। 1s2 2s2 2p কত হবে 2 আর 2 এ 4, আরও বাদ আছে ইলেকট্রন কয়টা, 5টা, এখানে 5টা দিয়ে দিলাম। তো এখন অনেকে আমাকে প্রশ্ন করো, ভাই আমি হুন্ডের নীতিটা আসলে কোথায় অ্যাপ্লাই করব? দেখবা একটা জিনিস সবসময় মনে রাখবা, প্রায় ক্ষেত্রেই রসায়নে যখন কোনো কিছু আলোচনা করা হয় তখন তাদের যে সর্বশক্তির স্তর বা সর্বশক্তির স্তরে যে অরবিটালটা আছে এটা নিয়ে কিন্তু ব্যাখ্যাটা করা হয়, বুঝছো? এটা একটু মনে রাখবা। তো আমি যেটা করব, এই যে 2p আছে না, এখানে আমি হুন্ডের নীতিটা একটু অ্যাপ্লাই করব। ঠিক আছে, দেখো তুমি কিন্তু জানো পির অরবিটাল সংখ্যা কয়টা? পির অরবিটাল সংখ্যা কিন্তু 3টা। কি কি? px py অ্যান্ড pz। এটা তুমি আমি সকলেই জানি, কেন 3টা হচ্ছে এটা নিয়েও তো কারণ ব্যাখ্যা দিছি, তাই না? কোয়ান্টাম সংখ্যা তো এইদিকে। তো এখন হুন্ড কি বলে গেছে, প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে, কারণ দেখো এই যে px py pz এগুলো কিন্তু প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটাল। তিনি বলছে যে প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে প্রথমে একটা একটি করে ইলেকট্রন যাবে, দিক হবে একই দিক। ইলেকট্রন আছে 5টা, তো প্রথমত বলছে প্রথমে একটা একটা করে ইলেকট্রন যাবে। তো তুমি এখানে একটা দিলা, উপর দিকে দিক দিলা, এখানে আর একটা দিক দিলা, উপর দিকে দিক দিলা, এখানে একটা ইলেকট্রন দিলা, উপর দিকে দিক দিলা, বুঝছো? তার মানে 5টার ভিতর থেকে তুমি 3টা ইলেকট্রন দিয়ে দিলা, আরও বাদ আছে কয়টা? আরও বাদ আছে কিন্তু 2টা। সেই 2টা কি বললো, প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে একটা একটু ইলেকট্রন দিবা, যদি ইলেকট্রন বাদ থাকে পুনরায় আবার প্রথম থেকে একটা একটা করে ইলেকট্রন দিবা, দিক হবে কি বিপরীত। তাহলে দেখো 5টার ভিতর থেকে 3টে তুমি দিয়ে দিছো, আরও 2টা বাদ আছে, আবার প্রথম দিক থেকে দেওয়া শুরু করলা, কিন্তু দিক দিবা কি নিচ দিকে, অর্থাৎ বিপরীত দিকে। হয়ে গেল 5টা। দেখো 1 2 3 4 5, 5টা ইলেকট্রন হয়ে গেল। এই যেটা ব্যবহার করলাম না, এটাকেই বলা হচ্ছে হুন্ডের নীতি। বোঝাতে পারতেছি?
আশা করতে বিষয়টা বুঝতে পারতেছো। আমি আর একটা উদাহরণ দিই। ধরে নাও এবার সালফার কত 16, তো ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6, 10টা হয়ে গেল। তারপর আসো কি কোথায় যাবা 3s2 3p কত 10 12 আর 4 16 এরকম, তাই না? তো হিন্ট কি বলছে, হুন্ড ভদ্রলোক বলছে যে এই যে পি যে থাকলো এর পির ক্ষেত্রে আমরা জানি যে অরবিটাল সংখ্যা কয়টা, 3টা, px py pz। খুবই সিম্পল বিষয়, কঠিন বিষয় না। তিনি কি বলছে দেখো 4টা যে ইলেকট্রন আছে না, এই ইলেকট্রনগুলো প্রথমত একটা একটি করে ইলেকট্রন যাবে। দেখো প্রথম px এ একটা ইলেকট্রন দিলা, দিক হলো অপর দিক, আবার py এ যদি একটা দিলা সেটা হলো অপর দিক, এখানে একটা ইলেকট্রন দিলা অপর দিক। তাহলে 4টার ভিতর থেকে তুমি 3টা দিয়ে দিছো, বুঝছো? দেওয়ার পর আরও কিন্তু একটা বাদ আছে, এই ইলেকট্রনকে আবার তুমি নিয়ে চলে যাবো না, তাই না? ওই ইলেকট্রনটা ইউজ করতে হবে। সেই ইলেকট্রনটা কী করবো আবার প্রথম দিক থেকে, তাহলে প্রথম কোনটা px আগে প্রথম, সেজন্য একটা ইলেকট্রন এইভাবে দিলা, বুঝছো? এটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তো এখন এইখান থেকে তোমরা আর একটা প্রশ্ন তোমাদের মনের ভিতরে ঘুরপাক খায়, সেটা হলো কি যে ভাই আপনি উপর দিকে কেন দিচ্ছেন, আমি যদি নিচ দিকে দিই, নিচ দিক দিয়ে শুরু করি, মানে এই জিনিসটাই ধরে নাও এই যে পিতে 4টা ইলেকট্রন আছে না, যে p4, তোমরা এবার বলতেছ, অনেকে বলতেছে ধরো px py pz এরকম আছে, বুঝছো? তো এখন আমরা বললাম যে একটা একটা ইলেকট্রন দিতে হবে, দিক হবে কি একই দিক। আমি দিছি প্রথমটা উপর দিকে দিছিলাম, এখন একজন বলতেছে যে আচ্ছা আপনি উপর দিকে দিছেন কেন, আমার ইচ্ছা আমি নিচ দিক দিয়ে করবো, করো সমস্যা নাই। তুমি যদি এইরকম দিক দিয়ে করো, যে এইদিকে একটা দিলা, এইদিকে একটা দিলা, এইদিকে একটা দিলা, তো বিজ্ঞানী কি বলছে, হুন সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে প্রথমে একটা একটা করে ইলেকট্রন দিবা, তুমি দিছো, দিক হবে একই দিক, তুমি নিচ দিক দিছো, এই নিচ দিক দিলে না উপর দিক দিলে এটা তোমার ব্যাপার। তুমি প্রথম নিচ দিক দিছো, আর একটা ইলেকট্রন বাদ আছে, সেটা কোন দিক হবে, বিপরীত দিক হয়ে প্রবেশ করবে, আর একটা ইলেকট্রন যেহেতু বাদ আছে এটা এই দিক হয়ে প্রবেশ করবে। তার মানে দেখো এটাও ঠিক এটাও কিন্তু ঠিক, বোঝা যায় তাই না? বোঝা কিন্তু যায়, আশা করতেছি বুঝতে পারতেছো। তার মানে এই দিকগুলো তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারবা, তবে যেটা প্রথম দিক দিবা উপর দিক যদি দাও তাহলে উপর দিক দিয়েই তোমাকে ব্যাখ্যা দিতে হবে, নিচ দিক দিয়ে দিলে নিচ দিক দিয়ে ব্যাখ্যা দিতে হবে। ক্লিয়ার? তো এটা গেল হুন্ডের কিন্তু আমরা যে নর্মালিভাবে যেটা পড়ি সেটা। তো এখন আসি যে এই যে বললাম যে নিচ দিকে কেন দিতে পারবো না সবগুলোই, উপর দিকে কেন সবগুলো দিতে পারবো না, কেন এরকম হলো, প্রথম দিকে যে প্রশ্নটা করছিলাম ওই প্রশ্নটা ব্যাখ্যা কিভাবে করা যাবে, তার গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে করা যাবে। তো এখন আমরা দেখব তার গাণিতিক ব্যাখ্যাটা। দেখো যখন তুমি এই হুন্ডের নীতির গাণিতিক ব্যাখ্যাটা তুমি দিবা, সেক্ষেত্রে তোমাকে জিনিসটাকে একটু ডিপলি বুঝতে হবে। বিষয়টা এরকম, দেখো যে আমরা যে হুন্ডের নীতিটা ব্যাখ্যা করি বা নর্মালি যেগুলো দেওয়া থাকে, বিজ্ঞানী হুন্ড কিন্তু এইভাবে আসলে কিছু বলেনি। তার নীতিতে তিনি গাণিতিক যখন ব্যাখ্যা দিয়েছেন তখন তিনি বলে গেছেন এইভাবে যে ইলেকট্রন বিন্যাসের সময় সর্বনিম্ন শক্তির অরবিটালগুলোতে কিন্তু ইলেকট্রন আগে প্রবেশ করে এবং ইলেকট্রনের দিকগুলো এমনভাবে প্রবেশ করে যাতে করে তাদের স্পিন বহুত্বটা সর্বাধিক হয়। বুঝছো? এই যে কথাটা বললাম স্পিন বহুত্ব সর্বাধিক হয়, একেই বলা হচ্ছে কিন্তু হুন্ডের নীতি। আমি আরেকবার বলি, তার নীতিতে তিনি এইভাবে বলে যাচ্ছিল বা বলছে যে ইলেকট্রন বিন্যাসের সময় সর্বনিম্ন শক্তির অরবিটালগুলোতে আগে ইলেকট্রন প্রবেশ করে এবং ইলেকট্রনের দিকগুলো বা স্পিনগুলো এমনভাবে প্রবেশ করে যাতে করে তাদের স্পিন বহুত্বটা সর্বাধিক হয়, যাকে বলা হচ্ছে হুন্ডের নীতি। এখন তুমি বলবে ভাইয়া স্পিন বহুত্বটা কি, তাই না? এই স্পিন বহুত্বটা কিন্তু আমরা এখন ব্যাখ্যা করব, আর এই স্পিন বহুত্বের মাধ্যমেই তুমি যে কোনো ধরনের প্রশ্ন এই হুন্ডের নীতি থেকে তোমার মনের মধ্যে যেগুলো আসে সব ক্লিয়ার হয়ে যাবে। কেন দিক ওই দিকে হলো, কেন সবগুলো একদিকে হলো না, কেন নিচ দিকে হচ্ছে ওপর দিকে হচ্ছে না, সব কারণ। চলো ব্যাখ্যা দিই, কথা না বাড়াই না। তো এই স্পিন বহুত্বটাকে বার করতে গেলে তোমার একটা সূত্র জানতে হবে, সেটা হলো দেখো m = 2s + 1। এই সূত্রটা একটু মনে রাখবা। আর এই এমটা হলো স্পিন বহুত্ব, কি এই এমটা হলো স্পিন বহুত্ব আর এসটা হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে? এটা মনে রাখবা। কি বললাম, এটা হলো কি আমাদের এই এমটা স্পিন বহুত্ব আর এসটা কি, এসটা হলো আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার, SPIN কোয়ান্টাম সংক্ষিপ্তভাবে লিখলাম নাম্বার, ঠিক আছে? এগুলো একটু মনে রাখবা। তো আমি একটু ব্যাখ্যাটা দিব। দেখো তুমি যেভাবেই হোক তোমাদের স্পিন বহুত্বটা সর্বাধিক হতে হবে। ধরে নাও নাইট্রোজেন দিয়ে এবার ব্যাখ্যা দেই, খুব সহজ আছে, তোমরা বুঝতে পারবা। নাইট্রোজেন 1s2 2s2 2p3 এরকম একটা জিনিস লিখলাম। তো এখন তুমি ধরে নাও এইরকম দেওয়ার পর তুমি এরকম একটা জিনিস অ্যাপ্লাই করলা, তারপর এখানে যে 3টা ইলেকট্রন আছে তুমি এরকম উপর দিকে একটা দিলা, এইদিকে একটা দিলা, এইদিকে একটা দিলা, এইদিকে একটা দিলা,
বুঝছো? এটাকে তুমি দিচ্ছ অপশন ক। তুমি আরেকজন এইভাবে করছে, দেখো যে নাইট্রোজেন এইভাবে 7 দিছে, দেওয়ার পর 1s2 2s2 2p3। এবার ও এইভাবে ব্যাখ্যা করতেছে। এবার দিছে একজন এইদিকে একটা দিল, এই নিচের দিকে একটা দিল, এইদিকে একটা দিল, বুঝো নাই? এটাকে তুমি ধরে নাও দিলাম আমরা খ। আবার আরেকজন এইভাবে ব্যাখ্যা করতেছে যে নাইট্রোজেন 7 1s2 2s2 2p3। হুন্ডের নীতি অ্যাপ্লাই করার সময় এইভাবে করছে যে এইদিকে একটা দিল, এইদিকে একটা দিল, এইখানে একটা দিল, 3টা ইলেকট্রন। এখন দেখো এটা ধরে দিলাম আমি গ নাম্বার। এই যে ক খ গ এই 3টার ভিতর থেকে আসলে হুন্ডের নীতিটা এক্স্যাক্টলি কোথায় সঠিকভাবে ব্যবহার হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো? এটা সঠিক, এটা সঠিক নাকি এটা সঠিক? অনেকেই কিন্তু বলবে এটা সঠিক, কিন্তু এটা কেন সঠিক হলো, এর কারণটা আসলে কি, সেটা কিন্তু আমরা এখন ব্যাখ্যা করতে পারবো। কার মাধ্যমে? এই যে এই স্পিন বহুত্ব নির্ণয়ের মাধ্যমে। ঠিক আছে, তো চলো আমি প্রথম ক নাম্বারের ক্ষেত্রে এর স্পিন বহুত্বটা একটু নির্ণয় করি। তো দেখো তুমি যখন এই স্পিন এই কর ক্ষেত্রে বার করতেছি, দেখো কর ক্ষেত্রে ক এর ক্ষেত্রে বার করব আমরা, বুঝছো? কর ক্ষেত্রে, তো কর ক্ষেত্রে যদি আমি স্পিন বহুত্বটা নির্ণয় করতে চাই তাহলে আমরা কিভাবে বার করব? সূত্র আমরা কি জানি যে m ইকুয়াল টু যে 2s প্লাস 1, এটা আমাদের সেই সূত্র, বুঝছো? কার সূত্র? হুন্ডের নীতির যে সূত্রটা। তো তুমি যখন এই স্পিন বহুত্বর মানটা বের করতে যাবা সেই ক্ষেত্রে তোমাকে এস এর মানটা জানা লাগবে। তো এস এর মানটা কি? আমি বললাম এস হলো কি স্পিন কোয়ান্টাম নাম্বার। তো তুমি যদি স্পিন কোয়ান্টাম নাম্বার বের করতে চাও, দেখো তো আমরা কিন্তু জানি যে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু প্লাস মাইনাস হাফ, তাই না? তুমি ইচ্ছাধীনভাবে অর্থাৎ প্লাস মাইনাস হাফ, তুমি কখনো একে প্লাস হাফও ধরতে পারো বা মাইনাস হাফও ধরতে পারো, এটা তোমার ধরার উপর ডিপেন্ড করবে, ইচ্ছা মতো তুমি ধরতে পারো। ঠিক আছে, তো এখন কথা হলো তুমি কোনটা ধরবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। দেখো তো আমি এখন যেটা করব, এই যে ক নাম্বারটা যে ব্যাখ্যা করতেছি, এই যে উপর দিকে যে ইলেকট্রনগুলো আছে না, এই উপর দিকে তুমি কি ধরবা? প্লাস হাফ ধরবা না মাইনাস হাফ ধরবা? তোমার ইচ্ছা। ধরো আমি প্লাস হাফ ধরে করতেছি, মাইনাস হাফ ধরে তোমাকে বুঝে দিচ্ছি। আমি কি করলাম, উপর দিকে যে ইলেকট্রন দিকগুলো দিছি এগুলো সবগুলোকে ধরলাম প্লাস হাফ। কি উপর দিকে যেগুলো গেছে এগুলোকে ধরলাম প্লাস হাফ। প্লাস হাফ যদি হয় তো তুমি যখন এই স্পিনের কোয়ান্টাম নাম্বারটা বার করবে তখন এরকম একটা দিবা, মডুলাস দিবা। ঠিক আছে, দেওয়ার পর এখানে কি লিখবা? একটা ইলেকট্রনের জন্য প্লাস হাফ, আর একটা ইলেকট্রনের জন্য প্লাস হাফ, সবগুলো যোগ করে দিবা, আর একটা ইলেকট্রনের জন্য প্লাস হাফ, এরকম করে দিলা। করে দেওয়ার পর তুমি এগুলো লসাগু করবা। আমি জানি তোমরা লসাগু খুব ভালো পারো, তাহলে কি হবে দেখো তো, 2 3 এরকম কিন্তু একটা মান আসবে। তো তুমি জানো এই মডুলার যদি তুলে দাও তাহলে কি হয়ে যাবে? এর ভিতর যেটা থাকবে তুমি প্লাস মান নিয়ে আসতে পারবে, তাই না? 3/2। তাহলে এস এর মান বের হলো কত? 3/2। বুঝতে পারতেছো? আচ্ছা, আশা করতেছি বুঝতে পারতেছো। তো এখন এটা কর ক্ষেত্রে তোমার স্পিন বহুত্ব মানে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান বের হলো কত? 3/2। তো তুমি যদি এখানে 3/2টা বসে দাও তাহলে মান বের হবে কত? দেখো তো, 2 গুণন এস এর মান কত বার করছো? 3/2 প্লাস 1। এই যে 2 কেটে গেল, থাকলো 3 প্লাস 1 ইকুয়াল টু কত হলো? 4। তার মানে দেখো তুমি কর ক্ষেত্রে এদের যে স্পিন বহুত্বটা আছে এই স্পিন বহুত্বটার ক্ষেত্রে মান বের কত বার করলা? স্পিন বহুত্ব কত বের করলা? কর ক্ষেত্রে বের করছো 4। বুঝছো? মনে থাকবে। আচ্ছা, তুমি কর ক্ষেত্রে বার করলা। এখন তুমি বলতেছো ভাই আপনি যে উপর দিকে যে বললেন যে প্লাস হাফ ধরছেন, আমি যদি মাইনাস হাফ ধরি, তুমি মাইনাস হাফ ধরে করো, একই কথাই হবে। দেখো তুমি তাহলে মাইনাস হাফ, তাহলে এই ইলেকট্রনের জন্য মাইনাস হাফ, এটার জন্য মাইনাস হাফ, এটার জন্য মাইনাস হাফ, তাহলে কি হবে? এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাই না? তাহলে এটা মাইনাস হবে, তাহলে এটা সব কিছু হবে, এখানে চিহ্নটাকে আসবে কি? মাইনাস। আমি কি বললাম? মডুলাসের ভিতরে তুমি প্লাস রাখো আর মাইনাস রাখো, এটা কিন্তু তুমি পজিটিভ মান নিয়ে আসতে পারো। আমি আশা করতেছি তোমরা এই বিষয়ে ধারণা খুব ভালোই আছে, ম্যাথ তো আমরা ভালো পারো। তাহলে কি করবা? এখান থেকে কিন্তু এটা লিখতে পারো। ঠিক আছে, মাইনাসের তো সমস্যা নাই, মডুলাসের ভিতর থাকলে সেটা পজিটিভ আকারে লেখা যায়। তো এরকম করেও কিন্তু যেভাবে লেখো মানটা একই আসবে। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পারলা। তো এখন আমরা দেখব খর ক্ষেত্রে। খর ক্ষেত্রে আমরা স্পিন বহুত্বটা বার করব। কার ক্ষেত্রে? এবার খ এর ক্ষেত্রে বার করবো, বুঝো নাই? তো খর ক্ষেত্রে তুমি কিভাবে বার করবা? খর ক্ষেত্রে বার করতে গেলেও তোমাকে কি জানা লাগবে? যে স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটা বার করা লাগবে। তুমি কি জানো? এখানে লিখে নিলা এস, লিখে নেওয়ার পর কি দেখতেছো উপর দিকে যেগুলো আছে সেগুলো আমি প্লাস হাফ ধরছি, তাহলে উপর দিকে একটা আছে এর জন্য প্লাস হাফ, এই ইলেকট্রনের জন্য প্লাস
হাফ। তারপরে এখানে তুমি প্লাস দিবা, প্লাস দেওয়ার পর নিচ দিকে যে ইলেকট্রনটা আছে এর জন্য কি নিচ দিকে আমি মাইনাস হাফ ধরছি, তাহলে নিচ দিকে হলো মাইনাস হাফ, তাহলে ব্র্যাকেট দিয়ে লিখলাম মাইনাস হাফ। তারপর আবার উপর দিকে আছে, তাহলে উপর দিকে কি করবা, উপর দিকে গেলে কিন্তু কি হয় প্লাস হাফ, আমি ধরেছি প্লাস হাফ, তাহলে এখানে লিখলাম প্লাস হাফ। তাহলে এটা যদি তুমি হিসাব করো তাহলে এখানে মডুলাস দিলা, তাহলে কি আসবে প্লাস হাফ প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস হাফ প্লাস হাফ। এটা যদি দেখো যে প্লাস মাইনাস কেটে যাবে, থাকবে কি 1/হাফ প্লাস হাফ। এখান থেকে তুমি কি লিখতে পারবা, শুধু হাফ কিন্তু লেখা যায়। বোঝা যায়? আশা করতেছি তোমরা ম্যাথগুলো ভালো পারো, আমি কারণটা দেখাচ্ছি শুধু। তো তুমি দেখলা যে খর ক্ষেত্রে এই স্পিন কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এস এর মান বের করছো কত, হাফ। তুমি এখানে হাফটা বসে দাও, 2 গুণন 1/2 প্লাস 1, তাহলে 2 কেটে গেল, তাহলে কি থাকলো 1 প্লাস 1, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের মান বের হলো কত 2। তাহলে খর ক্ষেত্রে আমাদের স্পিন বহুত্তর মান বের করলে কত, এখানে লিখে দেই, খর ক্ষেত্রে স্পিন বহুত্তর মান বের করলে 2। একটু মনে রাখো, কর ক্ষেত্রে বার করছো স্পিন বহুত্তর মান 4, খর ক্ষেত্রে বার করলে কত 2। এবার আসো গড় ক্ষেত্রে। কঠিন মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে? প্রথমবার তো একটু তোমাদের ঝামেলা মনে হতে পারে, প্র্যাকটিস করলে পেয়ে যাবা। দেখো খর মানে গড় ক্ষেত্রে কিভাবে বার করবা, একইভাবেই। তাহলে প্রথমে তুমি এস এর মান বার করা লাগবে। এস এর মান কি করলা, উপর দিকে যেগুলো আছে সেগুলো কি ধরছি প্লাস হাফ, তাই না? যে উপর দিকে একটা ইলেকট্রন দেখতেছো এটা, এর জন্য প্লাস হাফ, তাহলে প্লাস হাফ। তারপর আবার প্লাস দিয়ে নিলা। নিচ দিকে একটা ইলেকট্রন দেখতেছো, এর জন্য কি করছো তুমি, কি বলো, মাইনাস হাফ। তাহলে এখানে লিখবা ব্র্যাকেট দিয়ে মাইনাস হাফ। তাহলে আমি এক লাইন শর্ট করলাম, দেখো এই প্লাস মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে ডিরেক্টলি এখানে মাইনাস দিলাম, মাইনাস হাফ লিখলাম, মাইনাস হাফ। আবার প্লাস দিলাম, দেওয়ার পর দেখতেছো কি এখানে উপর দিকে একটা ইলেকট্রন আছে, এর জন্য কি করবা বলো, প্লাস হাফ, প্লাস হাফ মডুলাস দিয়ে দিলা। তো প্লাস মাইনাসে কেটে গেল, থাকলো কি প্লাস হাফ। আশা করতেছি হিসাব তোমরা ভালোই পারো। আবার দেখো গড় ক্ষেত্রেও তুমি কিন্তু এই এস এর মান কত বার করছো, হাফ। এখানে বসে দাও, কার ক্ষেত্রে বার করতেছে, গয়ের ক্ষেত্রে। তাহলে এম ইকুয়াল টু এস এর মান কত বের করলা, হাফ প্লাস 1, 2 কেটে গেল, থাকলো কত 1 প্লাস 1 ইকুয়াল টু 2। অর্থাৎ গড় ক্ষেত্রেও তুমি স্পিন বহুত্ব কত বের করলা, স্পিন বহুত্ব কত বের করলা, 2। বুঝছো? এখন আসো, আমরা কি বললাম, এই যে হুন্ড যে বলে গেল তার নীতিতে গাণিতিক ব্যাখ্যাতে বলে গেল যে এই ইলেকট্রনগুলো জানি সর্বনিম্ন শক্তির অরবিটালগুলোতে প্রবেশ করবে প্রথমে, ভালো কথা, কিন্তু এমনভাবে এই ইলেকট্রনের দিকগুলো প্রবেশ করবে যাতে করে তাদের স্পিন বহুত্ব যেন সর্বাধিক হয়। যেখানে স্পিন বহুত্ব সর্বাধিক হবে সেটাই হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে দেখো কোয়ার ক্ষেত্রে স্পিন বহুত্ব তুমি বার করছো কত, 4। এই যে 4, আমি একটু মিশে দেই। কোয়ার ক্ষেত্রে স্পিন বহুত্ব বার করছো কত, কোয়ার ক্ষেত্রে স্পিন বহুত্ব বার করছো 4। খর ক্ষেত্রে কত বের করলা, খর ক্ষেত্রে তুমি স্পিন বহুত্ব বার করলা 2। গড় ক্ষেত্রে কত বের করছো, গড় ক্ষেত্রে স্পিন বহুত্ব বার করছো 2। তাহলে কোথায় স্পিন বহুত্ব সব থেকে বেশি, স্পিন বহুত্ব কিন্তু কতে বেশি। এই জন্যই কিন্তু আমরা বলি এটা আমাদের ঠিক রাইট অ্যান্সার। বুঝতে পারছো? এই দুটা কি, এই খটাও ভুল এটাও ভুল, কারণ এখানে কিন্তু স্পিন বহুত্বটা কম। স্পিন বহুত্বটা কোথায় বেশি ছিল, কতে বেশি ছিল, 4 ছিল। বুঝছো? এই জন্য কিন্তু ওটা আমাদের রাইট অ্যান্সার। পারবা না তোমরা? তুমি যে কোনোটাই হোক না কেন, জাস্ট এইভাবে তোমরা প্রথমে এস এর মানটা বের করে নিবা, তারপর কি করবা, এই যে সূত্রটা আছে এই সূত্রতে বসে দিবা, স্পিন বহুত্ব নির্ণয়ের সূত্র বসে দিবা, মান বের হবে, হিসাব নিকাশ করবে, তুমি বুঝতে পারবা যে কোনটা ঠিক কোনটা ভুল। ঠিক আছে? আশা করতেছি বিষয়টা বুঝতে পারতেছ। তো এখন আসলে যে তোমরা কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করো যে ভাই আমি হুন্ডের নীতিটা আসলে কখন ব্যবহার করবো বা কেন ব্যবহার করব, তাই না? মনে রাখবা, দেখো এই যে হুন্ডের নীতিটা আছে না, এই হুন্ডের নীতির মাধ্যমে তুমি কিন্তু তাদের মুক্ত জোড় ইলেকট্রন বার করতে পারবা, বন্ধন জোড় ইলেকট্রন বার করতে পারবা, ঠিক আছে? তাদের যে বেজোড় ইলেকট্রন সংখ্যাটা আছে সেটা নির্ণয় করতে পারবা। এইগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি এই হুন্ডের নীতিটা ব্যবহার করবা। ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এই হুন্ডের নীতি কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা শিখতে পারলা। তারপর কে আবিষ্কার করছে এটাও শিখলা, গাণিতিক ব্যাখ্যাটা তোমরা কিন্তু দেখলা। তো এখন তোমরা যেটা করবা, তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হলো কি সুন্দরভাবে তোমরা এটা একটু নোট করবা। ঠিক আছে? নোট করার মাধ্যমে আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপটা আছে অ্যাক্টিভ ক্লাসরুমে, ওইখানে একটু নোটটা শেয়ার করবা। আমি দেখি তোমরা কে কে নোট শেয়ার করো, আমি অপেক্ষায় থাকলাম। আর তোমরা যারা বেশি বেশি নোট শেয়ার করবা তাদের জন্য কিন্তু স্পেশাল একটা পুরস্কারের ব্যবস্থা আছে, এটা কিন্তু তোমরা অনেকে জানো। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।